আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান যে কূটনৈতিক সম্পর্ক এটা মোটামুটি একেবারে তলানিতে। তো দর্শক, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি এটা কবে থেকে শুরু হয়েছিল এবং এর মূল কারণ কি, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আশা করি দর্শক আপনারা ভিডিওটা দেখবেন। তো দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে মানে কয়েক মাস আগে বাংলাদেশ থেকে যে সকল পণ্য ভারতে রপ্তানি করে এবং ভারতে যে সকল পণ্য বাংলাদেশ থেকে আমদানি হয়, এই সকল পণ্য যাতে স্থলপথে ভারতে প্রবেশ করতে না পারে এটার জন্য কিছুদিন আগে ভারত সরকার একটি নিষেধাজ্ঞা জারি করেছিল। এবং ইদানিংকালে মানে কয়েকদিন আগে আরও অনেকগুলো পণ্য, যার মধ্যে পাটজাত পণ্যও আছে এবং আরও কয়েকটি পণ্য মিলিয়ে 9টি পণ্য, এই পণ্যগুলো স্থলপথে আর ভারতে প্রবেশ করতে পারবে না। তো দর্শক, এটা একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো এবং অনেক মহল থেকে একটা বিষয় বলা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশি পণ্য যাতে জলপথে এবং আকাশপথেও ভারতের বাজারে প্রবেশ করতে না পারে, তার জন্য হয়তো ভারত সরকার আগামীতে সিদ্ধান্ত নিতে পারে। তো দর্শক, এই যে সম্পর্কের যে অবনতি হচ্ছে এটা আসলে ক্রমবর্ধমান, এটা দিনের পর দিন চলতেই আছে। তো দর্শক, এই সম্পর্কটা অবনতিটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? তো দর্শক, প্রথম যে কারণটি আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন যে শেখ হাসিনার যে 15-16 বছরের যে শাসন আমল, এই শাসন আমলে শেখ হাসিনা যে সকল লোক দেখানো ডামি রাতের নির্বাচন, মানে প্রতিদ্বন্দ্বিতাবিহীন যে নির্বাচনগুলো করে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছিলেন, খুন গুমের যে রাজনীতি তিনি কায়েম করেছিলেন, তিনি যে একটা ফ্যাসিবাদী শাসক হিসেবে পরিণত হয়েছিলেন, এই পরিণত হওয়ার পিছনে বাংলাদেশিরা মনে করেন শেখ হাসিনার যে খুঁটির জোরটা ছিল সেটা হচ্ছে ভারত সরকার। অর্থাৎ একটা সময় ভারতের কংগ্রেস সরকার যখন মনমোহন সিং ছিল এবং 2014 পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো দর্শক, এটা কেন তারা মনে করেছিলেন, এটার কতকগুলো যুক্তি তারা দিয়ে থাকেন। আপনারা জানেন যে 2014 সালে বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো এই নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, এমনকি এরশাদের যে জাতীয় পার্টি ছিল তারাও কিন্তু এই নির্বাচনে আসতে চায়নি। তখন ভারতের একজন উচ্চ পদস্থ আধিকারিক সুজাতা সিং, তিনি নাকি বাংলাদেশে গিয়ে এরশাদকে এই 2014 সালের নির্বাচনে যাতে এরশাদ অংশগ্রহণ করেন তার জন্য চাপ দিয়েছিলেন। এটা হচ্ছে বাংলাদেশিদের অভিযোগ। তো দর্শক, ওই নির্বাচনে যদি এরশাদের যে জাতীয় পার্টি যে রাজনৈতিক দলটি আছে সেটা যদি নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে শেখ হাসিনা বিশ্বের দরবারে এটা বলতে পারত না যে 2014 সালের নির্বাচনটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এই নির্বাচন করে শেখ হাসিনা কিন্তু পার পেয়ে গিয়েছিল এবং ভারত তাকে শুভেচ্ছাও জানিয়েছিল। 2018 যে নির্বাচন, এই নির্বাচন নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে এই নির্বাচনে মোতায়েন করা হয়েছিল এবং অনেকের অভিযোগ ছিল যে এই নির্বাচনে শেখ হাসিনা সকল প্রতিষ্ঠানকে তার রাজনৈতিক স্বার্থে তার পক্ষে ব্যবহার করেছে এবং লোভ এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাকে নির্বাচনে নিয়ে এসেছিল, কিন্তু সেই নির্বাচনটি শেখ হাসিনা খুব কৌশলে রাতে নির্বাচনটা করেছে। তো দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর পিছনে বাংলাদেশি জনগণ মনে করে যে এর পিছনে নরেন্দ্র মোদী ছিল, কারণ নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতো একজন শাসককে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছিল। এবং 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাইলেও বাংলাদেশিরা মনে করেন যে নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে বাধ্য করার থেকে পিছিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা একটি
লোক দেখানো ডামি নির্বাচন সেখানে করে, যেখানে তার দলের বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে, যেটাকে ডামি নির্বাচন বলা হচ্ছে। এই নির্বাচন করেও কিন্তু তিনি পার পেয়ে গিয়েছিলেন। তো দর্শক, এই যে নির্বাচনগুলো হলো, এই নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনাকে যতটা বাংলাদেশের জনগণ দায়ী করে, ততটাই দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার এই একটা ক্ষোভ আছেই ভারতের প্রতি। দ্বিতীয় যে কারণটি, সেটি হচ্ছে ভারতে দীর্ঘদিন ধরে এই নরেন্দ্র মোদীর আমলে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির যে চরম উত্থান, সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না। আপনারা জানেন যে বাংলাদেশের সিংহভাগ মানুষ হচ্ছে মুসলমান, এবং পাশের প্রতিবেশী দেশ ভারতে যদি দিনের পর দিন মুসলমানদের উপর নির্যাতন করা হয়, এটার একটা ধর্মীয় প্রভাব বাংলাদেশের রাজনীতিতে গিয়ে পড়ে। আজকে বাংলাদেশে আপনারা জানেন যে ইউনূসের আমলে বিভিন্ন সময় আপনারা শুনে থাকবেন যে সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আসলে দর্শক, এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে বিষয়গুলো সামনে আসছে, পুরোপুরি মিথ্যা এটা বলা যাবে না, তবে কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এটা ভারত সরকারের ভারতে যে সংখ্যালঘুদের প্রতি যে আচরণ, অর্থাৎ এখানে আপনি দেখবেন ভারতে যদি বোরখা পরে সেখানেও নির্যাতনের শিকার হয় ভারতের সংখ্যালঘু মহিলারা। যদি কেউ গরুর মাংস খায় তার জন্য তারা নির্যাতনের শিকার হয়। কে তার ফ্রিজে মাংস রেখেছে সেটা গরুর মাংস কি না, তার জন্য মানুষকে পিটিয়ে মারা হয়। এবং ভারতের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম বাঙালি জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে তাদেরকে বাংলাদেশি বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এনআরসি সিএ এর নামে দিনের পর দিন ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতের বর্তমান বিজেপি সরকারের যে নির্যাতন নিপীড়ন এবং কৌশলে তাদেরকে বেনাগরিক করার যে প্রচেষ্টা অব্যাহত আছে, এই বিষয়গুলোকে বাংলাদেশের জনগণ, বিশেষ করে মুসলিম জনগণ কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না। ফলে এই যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটা হলো, যে গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে শেখ হাসিনা বাধ্য হলো, এরা সেই জনগণ যারা এই গণ অভ্যুত্থানকে সফল করেছে, তারা ভারতের এই আচরণকে ভালোভাবে মেনে নিচ্ছে না। ফলে বর্তমান বাংলাদেশে যে সরকার আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়, এটা বাংলাদেশের যে জনগণ তারা মেনে নিচ্ছে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় নিয়ে এসছে এই সকল জনগণ। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।